বুয়েট সহ সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার রাতে শাহবাগ এ ঘোষণা দেন তারা। শিক্ষার্থীরা বলেন, প্রকৌশলী অধিকার আন্দোলনের প্রতিনিধি দলের সাথে উপদেষ্টাদের বৈঠকে ৩ দফা দাবির কোনোটি ফলপ্রসূ হয়নি। তবে জনভোগান্তির কথা মাথায় রেখে দ্বিতীয় দিনের 11.5 ঘন্টার আন্দোলনের বিরতি টানেন আন্দোলনকারীরা। এ সময় শিক্ষার্থীদের সাথে দেখা করে দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার ও বুয়েট উপাচার্য। শিক্ষার্থীদের হলে ফিরে যাওয়ার আহ্বান জানান তারা, কিন্তু মূল ৩ দফা দাবির কোনো অগ্রগতি না হওয়ায় বিকেল ৫টায় এ বিষয়ে জরুরি সভার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। ৩ দফার ব্যাপারে আমরা দাবি রেখেছিলাম এবং গত 2 দিন ধরে আমরা শাহবাগ ব্লকেট করেছি, তার কোনোটাই এখন পর্যন্ত পূরণ হয়নি। আমাদের আন্দোলন চলমান থাকবে। এদিকে বিক্ষোভ করেছে রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। রাজশাহী ও চট্টগ্রামে সড়ক অবরোধ করায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এদিকে শাহবাগের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশি হামলার বিচার চান কুয়েট শিক্ষার্থীরা। বুধবার 3:30টার দিকে রাজশাহীর তালাইমারীতে জড়ো হন প্রকৌশল শিক্ষার্থীরা। শাহবাগে হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদ জানান তারা। প্রায় 3 ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এই আন্দোলনে আমাদের ওপর হামলা চালানো, এতে আমাদের অনেক ভাই হতাহত হয়। এইখান থেকে আমরা আজকে সেটার প্রতিবাদে এখানে আজকে আমরা সবাই জড়ো হয়েছি। 50% কোটার মাধ্যমে তারা নবম গ্রেডে উন্নীত হবে, কিন্তু আমরা বলতে চাই তারা ডিপ্লোমা, তারা টেকনিশিয়ান, তারা তো এসএসসি পাস, ইন্টার পাস সমতুল্য, তাদের সেই যোগ্যতা নেই। টেকনিশিয়ান তারা 10ম পাস করে তারা ডিপ্লোমাতে ঢোকে, তারা টেকনিশিয়ান, তারা কেন এই ঘটনাটা ঘটাবে? এখানে তো সিন্ডিকেটের অংশ হয়ে গেছে। একই ঘটনায় চট্টগ্রাম শহরের 2 নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করেন চুয়েটের শিক্ষার্থীরা। প্রায় 1.5 ঘন্টা সড়কে অবস্থান করে তারা। প্রকৌশল শিক্ষার্থীদের দাবির সুষ্ঠু সমাধান চান বিক্ষুব্ধরা। 3 দফা কর্মসূচি ছিল আজকে। এই 3 দফা কর্মসূচির পক্ষে যখন আমরা সরকারের সাথে আমরা সমঝোতার জন্য বা আমাদের দাবি আদায়ের জন্য আমরা একত্রিত হই, তখন আমাদের উপর হামলাটা করা হয়। এই যে অবৈধ প্রমোশনটা, যারা গিয়ে ডিপ্লোমা প্রকৌশলী, ওরা তো নবম গ্রেডে আসতে পারে না। এই যে অবৈধ প্রমোশনটা, এটা তাদেরকে বন্ধ করতে হবে। শাহবাগে হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে কুয়েটের শিক্ষার্থীরা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ নির্বাচন ভবনে বুধবার এক ব্রিফিংয়ে কথা জানান কমিশন সচিব আক্তার আহমেদ। পরে ইসি জানায় 30 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে। এছাড়া নির্বাচনের সামনে রেখে রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাংবাদিক ও অংশীজনদের সঙ্গে ইসির সংলাপ সেপ্টেম্বরে। সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন সীমানার দাবি আপত্তির শেষ দিনের শুনানি হয় 5 অঞ্চলের 18টি আসনের। শুধু সাথিয়া নিয়ে পাবনা 1 আসনের দাবিতে শুনানিতে অংশ নেন জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান মোমিন। বেড়া ও সুজানগর নিয়ে আরেকটি আসন করার পরামর্শ তার। তবে সাথিয়া ও বেড়া উপজেলার একটি অংশ নিয়ে পাবনা 1 আসনের দাবি জানান বিএনপি নেতারা। বর্তমানে যেটা আছে এটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে বেড়া এবং সুজানগর নিয়ে একটি সংসদীয় আসন করতে হবে। বেড়া উপজেলাটিকে সুজানগরের সাথে একসাথে করলে সেখানে ভোটার সংখ্যা দাঁড়ায় 5 লাখের অধিক। সিরাজগঞ্জ 2 ও 6 আসনের বাসিন্দারা 2001 সালের মতো সংসদীয় আসন পুনর্বহাল চান শুনানিতে। এছাড়া কুড়িগ্রাম 4 আসনের বাসিন্দারা 2014 সালের মতো চিলমারী উপজেলার রানীগঞ্জ, থানাহাট, রমনা ও চিলমারী ইউনিয়নকে কুড়িগ্রাম 3 আসনের সাথে যুক্ত করার আবেদন জানান। 4টি ইউনিয়নের 55,000 মানুষের প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে যে চিলমারীর বাকি 4টি ইউনিয়ন কুড়িগ্রাম 3-এর সাথে যুক্ত করা হোক। সিরাজগঞ্জ সদর থেকে আমাদের সন্ধ্যাসে ইউনিয়নটা মাত্র 2 কিলোমিটার থাকে। সিলেট ও ফরিদপুর অঞ্চলের শুনানিতে ফরিদপুরবাসী 2008-এর আগের সীমানায় অর্থাৎ 4টি থেকে বাড়িয়ে 5টি আসন ফেরত চেয়েছে। শরীয়তপুরও চেয়েছে 2008-এর আগের আসন। সমগ্র ফরিদপুর থেকে একটি আসন কমিয়ে সর্বমোট 4টি আসনে এখানে রাখা হয়, আরেকটি আসন অন্যত্র ছড়িয়ে নেওয়া হয়। শুনানি শেষে ইসি সচিব বলেন, নির্বাচনের কর্মপরিকল্পনার বিস্তারিত রূপরেখা 28 আগস্ট। কর্মপরিকল্পনাটা করেছি, সে কর্মপরিকল্পনাটা আপনাদেরকে জানাবো। হয়তো একটু পিছিয়ে গেছি,
তো এটা করেছে, আমার সম্ভবত আমার টেবিলে এখন আছে, আগামীকালকে পর্যন্ত একটু অপেক্ষা করেন না। 24 থেকে 27 আগস্ট 4 দিনে সীমানা পুনর্নির্ধারণে 33 জেলার 84 আসনে 1893টি দাবি পরামর্শ পেয়েছে ইসি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। বুধবার রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এম নজরুল ইসলাম জানান 28 সেপ্টেম্বরের বদলে 25 তারিখে ভোট হবে। তিনি জানান সন্ধ্যায় এক সভায় এই সিদ্ধান্ত নেয় কমিশন। 28 সেপ্টেম্বর দুর্গাপূজার মহাষষ্ঠী ধর্মীয় এই অনুষ্ঠানকে সম্মান জানিয়ে নির্বাচনের তারিখ এগিয়ে আনা হয়েছে। এর আগে দুপুরে রাকসু নির্বাচনের তারিখ 13 দিন পিছিয়ে 28 সেপ্টেম্বর নির্ধারণ করে নির্বাচন কমিশন। এই ঘোষণার পরপরই বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংগঠন, সাধারণ ও হিন্দু ধর্মের শিক্ষার্থীরা তারিখ পরিবর্তনের দাবি জানান। রাকসু পরিস্থিতি নিয়ে জানাতে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, নির্বাচনের তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে, এই বিষয়ে শিক্ষার্থীরা কি বলছে? দেখুন, রাকসু নির্বাচন অর্থাৎ 3 দশক পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং এখন পর্যন্ত রাকসু নির্বাচনের কয়েকটি ধাপ পরিবর্তন হয়েছে, সেটি নিয়েও কিন্তু নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। অর্থাৎ তফসিল অনুযায়ী রাজশাহী রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 15 সেপ্টেম্বর। পরবর্তীতে ছাত্রদের, সাধারণ যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের দাবি এবং ছাত্র সংগঠনগুলো যারা রয়েছেন তারা বিভিন্ন দাবি তোলেন এবং তাদের যে দাবিগুলো সেটি সেই সম্পর্কে যৌক্তিকতাও তুলে ধরেন এবং তারা বলছিলেন যে এখানে রাকসু নির্বাচনের যে ছবিযুক্ত নির্ভুল ভোটার তালিকা, এটি একটি তাদের ছাত্রদের দাবি ছিল। সেই সাথে আরেকটি ছিল যে বিভিন্ন হলগুলোতে যে বুথ করার কথা প্রসঙ্গটি ছিল, সেটি নিয়ে তাদের আপত্তি ছিল এবং তারা বলেছিল যে ভোট কেন্দ্র হবে প্রশাসনিক ভবনে, এটিও তাদের একটি দাবি ছিল। এবং সেই সাথে ড্রপ টেস্ট একটি গুরুত্বপূর্ণ একটি অংশ এবার রাকসু নির্বাচনের ক্ষেত্রে, সেটিও একটি দাবি ছিল এবং ড্রপ টেস্টের অর্থায়নটি কে করবে সেটিও, সেই প্রসঙ্গটি উঠে এসেছিল। সার্বিকভাবে কিন্তু ছাত্রদের অনেকগুলি দাবি উত্থাপিত হয় নির্বাচন কমিশনের কাছে এবং নির্বাচন কমিশন প্রথমে, এবং এর মাঝে আবার প্রথম নির্বাচন কমিশনে উনি বদলি হয়ে যাওয়ার ফলে কিছুটা গতি থেমে কিছুটা ধীর গতি হয় এবং পরবর্তীতে আবার নিয়োগ হওয়ার পরে সেই জায়গাটিতে আবার নির্বাচন কমিশন ফিরে আসেন। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন গতকালকে একটি নতুন তারিখ নির্ধারণ করেছেন, সেটি 28 সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছিলেন। এর আগে তফসিল মনোনয়নপত্র গ্রহণের তারিখটি তারা বৃদ্ধি করেছিলেন, 5 দিন বৃদ্ধি করেছিলেন, অর্থাৎ গেল 26 তারিখ সর্বশেষ তাদের তারিখ ছিল এবং তারপরে ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে, দাবির পরিপ্রেক্ষিতেই 5 দিন বৃদ্ধি করে সেটি 31 আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়। এবং গতকালকে যখন 28 তারিখ ঘোষণা করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এরপরে কিন্তু বিভিন্ন যে ছাত্র সংগঠনগুলো রয়েছে বা যারা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র উত্তোলন করছেন, তারাও কিন্তু সকলে এখানে আমরা দেখেছিলাম যে যারা সাবেক সমন্বয়করা রয়েছেন তারাও কিন্তু একই সাথে কথা বলেছেন এবং তারাও বলছিলেন যে এখানে যেহেতু 28 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হলে এখানে সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় ধর্মীয় উৎসবের প্রসঙ্গটি থাকে, সেক্ষেত্রে 28 তারিখে নির্বাচনের যৌক্তিকতা নিয়ে তারা প্রশ্ন তোলেন এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু নির্বাচন কমিশন সার্বিক বিষয় বিবেচনা করে এবং সুষ্ঠু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সুষ্ঠু একটি নির্বাচন করতে চায় এবং সুষ্ঠু একটি নির্বাচন রাকসুকে উপহার দিতে চাই, সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং সেই কারণেই তারা নির্ভুল ভোটার তালিকা এবং ড্রপ টেস্ট সহ আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে এবং ভোট কেন্দ্রের যে বিষয়, বুথের যে বিষয়গুলো রয়েছে, এই কারণে বলছেন যে কোনো যেন বিতর্ক না থাকে বা কোনো প্রশ্ন যেন না উঠে নির্বাচনে, সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন এবং সেই কারণেই ছাত্রদের এবং বিভিন্ন যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন, যারা স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করছেন নির্বাচনে এবং সেই সাথে সমন্বয়করা রয়েছেন, সাবেক সমন্বয়করা রয়েছেন, প্রত্যেকের মতামতকেই গুরুত্ব দিয়েই কিন্তু সিদ্ধান্তগুলো গ্রহণ করা হচ্ছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার একটি কথা বলা হচ্ছে যে যেহেতু রাকসু একটি ছাত্রদের সংগঠন হতে যাবে, সেই ক্ষেত্রে এটি যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই কারণেই তারা কাজ করছেন এবং এই কারণেই মনোনয়নপত্র যাচাই বাছাই এই সার্বিক বিষয়গুলোই তারা নির্ভুলভাবে করতে চান এবং নির্বাচন কমিশন বারবার একটি কথা বলছিলেন যে তারা সার্বিক এখন পর্যন্ত রাজশাহী
বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আন্দোলনের কথা উঠেছে, বিভিন্ন নির্বাচনের ভুল ত্রুটিগুলো তারা তুলে ধরছে, কিন্তু কোনো প্রকার এখন পর্যন্ত আমরা কিন্তু যদি দেখি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই জিনিসটাকে প্রশাসন কিন্তু ইতিবাচকভাবে দেখছেন এবং তারা বলছেন যে ধন্যবাদ আপনাকে। ডাকসু নির্বাচনের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। ডাকসু নির্বাচনের দ্বিতীয় দিনের প্রচারণায় উৎসবমুখর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তবে প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, অভিযোগ এলে ব্যবস্থা নিচ্ছে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচারণা চলছে। প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে সশরীরে গিয়ে ভোট চাইছেন। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থীরা নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হওয়ার অভিযোগ করছেন। মোরাল পুলিশিং এর দায়িত্ব কাউকে দিয়ে দেওয়া হয় নাই। তারা একটা শঙ্কার মধ্যে আছে, অন্য কেউ চলে আসলে কিংবা কোনো অস্থিতিশীল গোষ্ঠী চলে আসলে আবারও সে মোরাল পুলিশিং এর মাত্রাটা বেড়ে যায় কিনা, এই শঙ্কাটা তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা তাদেরকে সর্বোচ্চ সেটা এনশিওর করে দিয়ে সিউরিটি দিচ্ছি যে কোনোভাবেই সে মোরাল পুলিশিং ফিরে আসবে না। ইসলামী ছাত্র শিবিরের অভিযোগ, চারুকলায় ব্যানার ছেঁড়া ও হিজাব অবমাননা করা হলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। নারী প্রার্থীর উপরে কিভাবে হ্যারাস করা হয়েছে, তার ছবিকে বিকৃত করা হয়েছে এবং এটার সাথে যারা জড়িত ছিল আমরা অ্যাপ্লিকেশন করেছি, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। আমরা আশঙ্কিত বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এই ধরনের নির্বাচন কমিশন যদি এই ধরনের তারা গার্ডসলেস হয়, তাহলে সামনে নির্বাচন আয়োজন করা, একটি সুস্থ নির্বাচন কিভাবে তারা বাস্তবায়ন করবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। ভোট কেন্দ্র বাড়ানোর জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তাকে লিখিত দাবি জানান ছাত্র দলের প্রার্থীরা। এ সময় ভিপি প্রার্থী জানান, হিজাব ফোবিয়া এবং নারী বিদ্বেষী চক্র ক্যাম্পাসে সক্রিয় হয়েছে। নারীদের হেনস্থা করার বিষয়ে ব্যবস্থা নিতে হবে। আমরা আশেপাশে দেখতে পাচ্ছি যে হিজাব ফোবিয়া এবং হচ্ছে যে নারী বিদ্বেষী একটা চক্র ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ে হচ্ছে যে সক্রিয় হয়েছে, যেটা কোনোভাবেই হচ্ছে আমাদের এই বিশ্ববিদ্যালয় পরিবেশের জন্য এটা কোনোভাবেই সুখকর নয়। এদিকে প্রধান নির্বাচনী কর্মকর্তা বলছেন, আচরণবিধির বিষয়ে কঠোর অবস্থান আছে। যেসব অভিযোগ আসছে সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের পক্ষ থেকে প্লাস আমাদের প্রক্টোরিয়াল বোর্ডের কয়েকজন সদস্য নিয়ে আমরা একটা শক্তিশালী টাস্ক ফোর্স গঠন করেছি। আপনারা দেখেছেন ইতিমধ্যে টাস্ক ফোর্স ফিল্ডেও ওয়ার্ক করতেছে। ডাকসু নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনে মোট প্রার্থী 470 জন। প্রার্থীরা 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ভিপি পদে 44 ও জিএস পদে রয়েছেন 19 জন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের সময় পরীক্ষা থাকলে প্রার্থীরা চাপে থাকবেন, সেই সাথে শিক্ষার্থীরা নির্বাচনে আগ্রহ হারাবে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। দৃশ্যমান প্রচারণা না রাখায় ক্ষোভ প্রকাশ করেন উমামা। বুধবার রাতে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে উমামা বলেন, দৃশ্যমান প্রচারণা চালাতে না পারলে 40,000 শিক্ষার্থীর কাছে প্রার্থীদের পৌঁছানো অসম্ভব। তার অভিযোগ, ডাকসু নির্বাচনে নারী প্রার্থীরা বুলিংয়ের শিকার হচ্ছেন। এই বিষয়ে এখনও কোনো পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় নির্বাচনী প্রচারণার সময় বাড়ানোর দাবিও জানান তিনি। যেহেতু সকালবেলা পরীক্ষা, রাতের বেলা তাকে পড়তে হচ্ছে, দিনের বেলা আবার প্রচারণাতে থাকতে হচ্ছে। অনেক প্রার্থীরাই কিন্তু একটা বিশেষ ধরনের কি বলা যায়, তাদের এক ধরনের একটা মানসিক চাপের মধ্যে তাদেরকে যেতে হচ্ছে। ভোটাররাও কিন্তু তাদের বর্তমান পরীক্ষার প্রেশার এবং ওভারঅল সবকিছু মিলিয়ে তাদের কিন্তু ডাকসু বিষয়ে এক ধরনের একটা অনীহা তৈরি হয়েছে। ডাকসুর প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবিতে অনশন শুরু করেছে ভিপি প্রার্থী রাব্বি হাসান। বুধবার বিকেলে ডাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে অনশনে বসেন তিনি ডাকসুর ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী। রাব্বি হাসানের অভিযোগ, নির্বাচন কমিশনের নীতিমালায় প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও কার্যকর করতে কোনো পদক্ষেপ নেয়নি। সব প্রার্থীর বাধ্যতামূলক ডোপ টেস্ট নিশ্চিত করা এবং স্বচ্ছভাবে তা প্রকাশের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা ওই প্রার্থীর। সিলেট সীমান্তে বেড়েছে চোরাচালান। গেল 6 মাসে অন্তত 200 কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে স্থানীয় বাজারে সয়লাভ ভারতীয় পণ্য।
ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় শিল্প ও বৈধ ব্যবসায়ীরা। তবে প্রশাসন বলছে চোরাচালান ঠেকাতে সীমান্তে বিজিবির টহল জোরদার ও নজরদারি বাড়ানো হচ্ছে। সিলেটের সীমান্ত এলাকাগুলো এখন চোরাচালানিদের হটস্পট হয়ে উঠেছে। রাতের অন্ধকারে মাদক, চিনি, কাপড়, কসমেটিক্স সহ বিভিন্ন পণ্য সামগ্রী আনা নেয়া করা হচ্ছে। বিজিবির চোখ ফাঁকি দিতে কৌশল বদলেছে চোরাকারবারিরা। গত ৯ আগস্ট অবৈধ পণ্য জব্দ করতে গিয়ে চোরাকারবারিদের নৌকার ধাক্কায় ইছামতি নদীতে ডুবে প্রাণ হারান বিজিবি সদস্য মোহাম্মদ মাসুম বিল্লাহ। ব্যবসায়ীদের অভিযোগ, ভারতের পণ্যে ছেয়ে গেছে স্থানীয় বাজার, ফলে ক্ষতিগ্রস্ত স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য। নিম্নমানের প্রোডাক্টগুলো কিন্তু কিনে কিন্তু কাস্টমাররা, আমরা ভোক্তারা কিন্তু প্রতারিত হচ্ছে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, লোকাল যে প্রোডাকশন হচ্ছে সেই ইন্ডাস্ট্রিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই জন্য আমি মনে করি যে আমাদের এই ব্যাপারে একটু সচেতন বা আরও বেশি নজরদারি বাড়ানো উচিত। প্রশাসনের তথ্য মতে ২০২৪ সালে প্রায় ২০০ কোটি টাকার পণ্য জব্দ করা হয়, আর চলতি বছরের প্রথম ৬ মাসেই ২০০ কোটি টাকার উপরে অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি। এর মধ্যে শুধু জৈন্তাপুর থানার হরিপুর থেকেই প্রায় ১৭ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। চোরাই পণ্য তো এটা ২০০ বছরের ঐতিহ্য ভাই। আসে পুলিশ কাজ করতেছে, সেনাবাহিনী কাজ করতেছে, বিজিবি কাজ করতেছে, দফায় দফায় মামলা হচ্ছে। এদিকে চোরাচালানকে শূন্যের কোটায় নিয়ে আসতে আগের চেয়ে সীমান্তে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে বলে জানালেন বিজিবির এই কর্মকর্তা। আমরা চেষ্টা করি যে ট্রাস্টের সোর্স তৈরি করার জন্য, সেটাও একটা কায়দা যে একাধিক ট্রাস্টের সোর্স আমরা তৈরি করবো, যে আমাদের ব্যক্তিগত অ্যাডভান্টেজ নেবে না, সঠিক তথ্যটা দিবে। তো অনেকেই আমরা আস্তে আস্তে মোটিভেশন করি, কিছু লোক ভালো হয়ে যাচ্ছে, এই চেষ্টা আমাদের অব্যাহত আছে। এবং যেই লোকগুলো ভালো হচ্ছে তারাই কিন্তু পরবর্তীতে আমাদেরকে তথ্য দিচ্ছে, বিকজ সে জানে যে কোন রুট দিয়ে সে একসময় এই মালামাল আনতো। চোরাচালান বন্ধে সীমান্তে টহল আরও জোরদার করতে পুলিশ, বিজিবি ও ব্যবসায়ীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, হঠাৎ করে চোরাচালান বাড়ার কারণ কি এবং প্রশাসনের নজরদারির অভাব স্থানীয়রা বলছে, প্রশাসন কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলেছে? দেখুন, গতকালকের যে তথ্য সেটি যদি দিয়ে শুরু করি, তাহলে গতকালকে সিলেট এবং সুনামগঞ্জের বেশ কয়েকটি সীমান্ত দিয়ে ভারতীয় যে অবৈধ চোরাচালান পণ্য সেগুলো কিন্তু আটক করেছে ৪৮ বিজিবি এবং এর পরিমাণও প্রায় ৫ কোটি টাকার মতো। এবং সেখানেও কিন্তু ভারতীয় শাড়ি, লেহেঙ্গা এবং ক্রিম এই ধরনের আসলে নিম্নমানের বেশ কিছু পণ্য রয়েছে। অর্থাৎ প্রতিদিনই কিন্তু বিজিবির যে অভিযান, সেই অভিযানে কিন্তু ভারতীয় পণ্যগুলো আটক করা হচ্ছে সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে। এবং গেল ৬ মাসের যে তথ্যটি সেটি হলো সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় ২০০ কোটি টাকার মতো এই ধরনের ভারতীয় চোরাচালান পণ্য কিন্তু আটক করতে সক্ষম হয়েছে বিজিবি। এক্ষেত্রে আমরা কথা বলেছিলাম বিজিবির যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সঙ্গে। তারা যে বিষয়টি জানিয়েছেন যে বিজিবির যে তৎপরতা সেটি কিন্তু চলমান রয়েছে এবং এরই ধারাবাহিকতায় বিজিবির একজন সদস্য তিনি কিন্তু এই ভারতীয় চোরাচালান পণ্য ধরতে গিয়ে তিনি প্রাণ হারিয়েছেন। এবং বিজিবি যেটি বলছে যে তাদের যে এই তৎপরতা সেটি কিন্তু অব্যাহত থাকবে। তবে স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন তারা অনেকটাই অভিযোগের সুরে জানিয়েছেন যে অনেক সময় বিজিবির চোখ ফাঁকি দিয়ে বেশ কিছু ভারতীয় চোরাচালান পণ্য স্থানীয় বাজারগুলোতে প্রবেশ করে এবং সেই ভারতীয় নিম্নমানের পণ্যগুলোতে সয়লাভ হয়ে যায় স্থানীয় বাজারগুলো। কিন্তু এক্ষেত্রে স্থানীয় যারা প্রশাসন রয়েছে, বিশেষ করে পুলিশ কিংবা অন্যান্য যারা তদারকিকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের তদারকির অভাবের কারণে কিন্তু এই পণ্যগুলো বাজারে সয়লাভ হচ্ছে। এবং এক্ষেত্রে আসলে বিশেষ করে গরু, পাশাপাশি বিভিন্ন ধরনের নিম্নমানের কসমেটিক্স পণ্য এগুলোতেই কিন্তু আসলে বাজারে ভরে যাচ্ছে। তো এক্ষেত্রে যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন যে এই যে পণ্যগুলোর কারণে দেশের যে উৎপাদিত পণ্যগুলো বা ভালো মানের যে পণ্যগুলো সেগুলো কিন্তু আর বাজারে তেমনভাবে টিকতে পারছে না। এবং এক্ষেত্রে যারা খামারি রয়েছেন তারাও কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেই কারণে সংশ্লিষ্টদের দাবি হচ্ছে যে যেন বিজিবি সহ পুলিশ এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের পর্যাপ্ত নজরদারি থাকে এবং এই যে চোরাচালান সেটি যেন ঠেকানো সম্ভব হয়। সিলেটে বাড়ছে চোরাচালান এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। টাইফয়েডের প্রায় ৫ কোটি টিকা দেওয়া শুরু হবে আগামী ১২ অক্টোবর থেকে। ইপিআই এর মাধ্যমে বিনামূল্যে দেওয়া হবে এই টিকা। ৯ মাস বয়স থেকে ১৫ বছরের কম বয়সী শিশু কিশোরা
টিকা পাবে। স্কুলে প্রথম 10 দিন ক্যাম্প করে আর যারা স্কুলে যায় না তাদের পরবর্তী 8 দিন কেন্দ্রে দেওয়া হবে এসব টিকা। শিশু কিশোরদের মারাত্মক রোগ টাইফয়েড থেকে রক্ষায় দেশব্যাপী শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআইয়ের মাধ্যমে এর টিকা দেয়া হবে। 12 অক্টোবরে আমরা টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন, যেটা টাইফয়েডের এগেনস্টে দেওয়া হচ্ছে, এটা প্রায় 4.89 মিলিয়ন অর্থাৎ প্রায় 5 কোটি বাচ্চাকে আমরা টিকা দিতে যাচ্ছি। এটা আমরা চেষ্টা করব আমাদের ভ্যাক্স ইপিআইয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন করে সমস্ত বাচ্চাদের টিকা দেওয়ার জন্য। স্কুলে ক্যাম্প করে 12 অক্টোবর থেকে প্রথম 10 দিন টিকা দেয়া শুরু হবে, আর স্কুলে না যাওয়া শিশুদের পরবর্তী 8 দিন টিকা দেয়া হবে কাছাকাছি কেন্দ্রে। টিকা পেতে সবাইকে নিবন্ধন করতে হবে। গ্যাভির অর্থায়নে বিশ্বের 10ম দেশ হিসেবে এই টিকা পাচ্ছে বাংলাদেশ। আগামী বছর থেকে ইপিআই এর শিডিউলে টাইফয়েড টিকা দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশে প্রতি লাখে 161 জন শিশু টাইফয়েডে আক্রান্ত হয়। কাঁপুনি দিয়ে জ্বর, ডায়রিয়া, মাথা ব্যথা, এমনকি জটিলতা দেখা দিলে যকৃত ও প্লীহা বড় হয়ে জীবনহানিও হতে পারে। তাই সব শিশু কিশোরকে টিকা নেয়ার পরামর্শ চিকিৎসকদের। দামি দামি অ্যান্টিবায়োটিক এই টাইফয়েডের বিরুদ্ধে কাজ করতেছে না। এটাকে রক্ষা করার একমাত্র উপায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন, এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যেসব স্ট্রেন আছে তার বিরুদ্ধে এটা 97% ইফেক্টিভ। এটা নিরাপদ এবং ইফেক্টিভ কার্যকরী রোগ প্রতিরোধ ব্যবস্থা এটা তৈরি করে। পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ঝুঁকিহীন 1 ডোজের ইনজেক্টেবল এই টিকা শিশু কিশোরদের 3 থেকে 7 বছর পর্যন্ত সুরক্ষা দেবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রতি বছর একটা বড় সংখ্যক বাচ্চা কিন্তু আসলে টাইফয়েডের রোগে আক্রান্ত হয় এবং মৃত্যুবরণ করে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চিকুনগুনিয়া আক্রান্ত রোগী। এতে কেউ মারা না গেলেও প্রতিনিয়তই বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে সরকারি হাসপাতালে নেই পর্যাপ্ত পরীক্ষার কিট, আর বেসরকারি ল্যাবে চিকুনগুনিয়া শনাক্তের পরীক্ষা ব্যয়বহুল হওয়ায় উৎকণ্ঠায় রোগী ও তাদের স্বজনরা। এদিকে সরকারি হাসপাতালে চিকুনগুনিয়া পরীক্ষার কিট সরবরাহ বাড়ানোর কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। গেল 8 মাসে চট্টগ্রামে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন 2500। প্রতিনিয়তই বাড়ছে রোগী। তবে রোগ নির্ণয়ে সরকারি হাসপাতালে নেই পর্যাপ্ত পরীক্ষার কিট। বেসরকারি ল্যাবে চিকুনগুনিয়ার পরীক্ষার মূল্য 4500 টাকা নির্ধারণ করে দিয়েছে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগ। কিন্তু দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত রোগীদের পক্ষে এত টাকা দিয়ে পরীক্ষা করানো কষ্টসাধ্য। এতে উৎকণ্ঠায় রোগী ও তাদের স্বজনরা। চিকুনগুনিয়ার যে কিটটা আমরা বাইরে থেকে আনতে হচ্ছে, মেডিকেল আমাদের পর্যাপ্ত পরিমাণ নেই। আমরা বাইরে থেকে আনতে হয় অনেক দাম দিয়ে, সেখানে মেডিকেল থাকলে আমাদের একটু সুবিধা হয়। সরকারি হাসপাতালে চিকুনগুনিয়ার রোগ নির্ণয়ের কিটের স্বল্পতা রয়েছে। আগের সরবরাহ করা কিট দিয়েই স্বল্প পরিসরে চলছে রোগ নির্ণয়। ডেঙ্গু প্লাস চিকুনগুনিয়ার একটা কমিটি আছে, আমরা ওনাদেরকে ইনফোর্স করতেছি যাতে এই সংকটটা যদি হয়ে যায় তাহলে আমরা যাতে এটা খুব দ্রুত সমাধান করতে পারি। স্টক হোল্ডার সাথে কথা বলে আই থিঙ্ক এটা আমরা রিকভার করতে পারবো ইনশাআল্লাহ। বর্ষার শেষে চিকুনগুনিয়ার বিস্তার বেশি দেখা যায়। শিগগিরই পর্যাপ্ত কিট সরবরাহের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। চিকুনগুনিয়াকে যাতে আমরা ডায়াগনোস করতে পারি, আমাদের কোভিডের আরটিপিসিআর, কোভিডের রেপিডেন্টের টেস্ট, বিভিন্ন পরীক্ষার পাশাপাশি যাতে চিকুনগুনিয়া টেস্টও অ্যাভেলেবেল করা যায়, আমি এটা আমাদের সরকার ঊর্ধ্বতন মহলের সাথে কথা বলে আমরা ব্যবস্থা করার চেষ্টা করব। আগস্টের 3 সপ্তাহেই চট্টগ্রামে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন 1305 জন। আক্রান্তদের প্রচুর তরল পান করা এবং পরিমিত বিশ্রাম নেয়ার পরামর্শ চিকিৎসকদের। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বৃষ্টি শেষে বাড়তে পারে ডেঙ্গু। আগামী সেপ্টেম্বর, অক্টোবরে ও নভেম্বর নিয়ে বিশেষভাবে সতর্ক করেছেন কীটতত্ত্ববিদরা। 2024 সালে এই 3 মাসে আগের 8 মাসের চেয়ে আক্রান্তের সংখ্যা 6 গুণ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে মশার জন্মস্থান ধ্বংসের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ঢাকার 2 সিটি কর্পোরেশন বলছে মশক নিধনের পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে জোর দিচ্ছে তারা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে এবছর আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন প্রায় 30,000, মারা গেছেন শতাধিক। তবে কীটতত্ত্ববিদেরা বলছেন এখনও ডেঙ্গুর মূল ঢেউ শুরুই হয়নি।
গত কয়েক বছরের তথ্য বলছে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয় সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে। বৃষ্টির মৌসুম শেষে বাড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব। এজন্য আগামী 3 মাস নিয়ে পরিকল্পনা সাজিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমাদের গত 6 মাসের একটা রিপোর্ট আমরা প্রকাশ করেছি, সেখানে কিছু স্যাটিসফ্যাক্টরি, কিছু খুবই স্যাটিসফ্যাক্টরি না। ইনোভেটিভ কাজ আমরা করব, কমিউনিটিকে আমরা ইনভলভ করব, ক্যাম্পেইনটা আমরা একটু বাড়াবো, সেগুলো আমরা করব যেন এর সামনে যেই বড় ঝুঁকির যে 3 মাস সামনে আছে সেটা যেন আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। মশক নিধনের পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে জোর দিচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন। বলছে বাড়ির ভেতর জন্মানো মশা নিয়ন্ত্রণে নাগরিকদের সচেতন হতে হবে। প্রয়োজনীয় সহায়তা দেবে নগর কর্তৃপক্ষ। আমরা তো বাসার ভিতরে রিচ করতে পারি না, হ্যাঁ, আমরা ছাদ বাগানগুলো দেখি, ছাদ বাগানগুলো আমরা কন্ট্রোল করে নিয়ে আসছি। এখনও মামলা করা হচ্ছে খুব স্পেসিফিক আকারে, প্রতিটা জনে জনে যারা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। ডেঙ্গু কমাতে মশার উৎপত্তিস্থল ধ্বংসে বেশি জোর দিতে বলছেন কীটতত্ত্ববিদেরা। কর্মীদের মৌসুম ভেদে পরিকল্পনা নিয়ে প্রশিক্ষণের পরামর্শও তাদের। ফগিং খুব বেশি কার্যকরী পদ্ধতি না, সেখানে লার্ভিসাইড প্রয়োগ করা অথবা IGR ইনসেক্ট গ্রোথ রেগুলেটর প্রয়োগ করা খুবই প্রয়োজন এবং সোর্স রিডাকশন করা প্রয়োজন। মশক নিয়ন্ত্রণে যদি আমরা সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞানভিত্তিক প্রয়োগ ঘটাতে পারি, তখনই মশা নিয়ন্ত্রণ হবে। গত বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হন প্রায় 13,000 মানুষ। আর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাসে এ সংখ্যা ছিল 78,000-এর বেশি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাছের প্রজননের স্বার্থে সুন্দরবনে মাছ ধরা ও পর্যটনে 3 মাসে নিষেধাজ্ঞা চলছে। আর্থিক সংকটে পড়েছেন জেলে, বনজীবী ও পর্যটনের সাথে সংশ্লিষ্টরা। বিকল্প কর্মসংস্থান না থাকায় অর্থাহারে অনাহারে দিন কাটাচ্ছে অন্তত 1 লাখ মানুষ। জেলে পরিবারকে সরকারি সহায়তা বাড়ানো ও সীমিত আকারে পর্যটন চালু রাখার দাবি সংশ্লিষ্টদের। সুন্দরবনের নদী ও খালে মাছ এবং বন্যপ্রাণীদের প্রজনন সুরক্ষায় 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে জেলে বাওয়ালিদের প্রবেশ নিষিদ্ধ থাকে। পর্যটনও বন্ধ থাকায় বেকার থাকেন সংশ্লিষ্টরা। সুন্দরবনের মাছ, কাঁকড়া আর মধুই বনজীবীদের রোজগারের একমাত্র পথ। তাই নিষেধাজ্ঞার 3 মাসে সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় তারা। গ্রাম অঞ্চলে অনেকে এর উপরে জীবিকা নির্বাহ করে নৌকার মাধ্যমে, যে তাদের মূল উৎস হয়ে গেছে যে এই নৌকার মাধ্যমে ঘুরে দেখানো। তার উপরে এখানে হচ্ছে মাছ ধরে অনেকে হচ্ছে তাদের জীবিকা নির্বাহ করে। 3 মাসে 2 দফায় 56 কেজি করে চাল পান কার্ডধারী জেলেরা। তবে বেশিরভাগ বনজীবী তালিকার বাইরে থাকেন বলে অভিযোগ স্থানীয়দের। বিকল্প কর্মসংস্থান ও সরকারি সহায়তা বাড়ানোর দাবি তাদের। পর্যটক বাইরে থেকে আসে, তাদের মুখে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, বাইরে থেকে তারা এসে তারাও অনেক হয়রানি হচ্ছে। এবছর আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। আমরা সরকারের কাছে আবেদন করব এই বন্ধের সময়টা যত কমানো যায়। প্রশাসন বলছে জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে 3 মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ থাকে। জেলে ও বাওয়ালিদের জন্য বরাদ্দ বাড়ানোর আশ্বাস ইউএনওর। বিভিন্নভাবে তাদেরকে প্রণোদনার আওতায় আনা যায়। এই জন্য যারা সমুদ্রগামী জেলে তাদেরকে আমরা 77 কেজি করে চাল দিয়েছি সরকারের মাধ্যমে, সরকারের পক্ষ থেকে। এবং যারা যাতে এই সহযোগিতার আওতা আরও বৃদ্ধি পায় এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এ পর্যন্ত আশাশুনি ও শ্যামনগরের 23,534 জন জেলে ও বাওয়ালি সরকারি প্রণোদনা পেয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট জুলাইয়ে চালুর কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। দ্বিতীয় দফা বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। অক্টোবরের মাঝামাঝি আংশিকভাবে ফ্লাইট চালু হতে পারে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবিচক। তবে কবে পুরোপুরি চালু হবে সে বিষয়ে কিছু জানাতে পারেনি সংস্থাটি। কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানের বিমানবন্দরটি ঘিরে অর্থনৈতিক অঞ্চল তৈরির পরিকল্পনা রয়েছে। বিমানবন্দর থেকে জুলাইয়ে ফ্লাইট চালুর পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চালুর চেষ্টা চলছে। অক্টোবরে ফ্লাইট চালুর লক্ষ্যে বিমানবন্দরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাগরের মাঝ বরাবর চলে গেছে অ্যাপ্রোচ লাইটিং ব্রিজ। লাইটিংয়ের কাজও প্রায় শেষ। 10,700 ফুট দীর্ঘ রানওয়ের 1,700 ফুট অংশ থাকবে পানির উপরে। সাগরের লোনা জলের উপর নির্মিত 2,200 ফুট অ্যাপ্রোচ লাইটিং ব্রিজ উড়োজাহাজকে অবতরণের পথ দেখাবে।
পুরো প্রকল্পের ব্যয় ১,৭৯৪ কোটি টাকা। শতাংশ অনুসারে আমি যাব না, শতাংশের অনেক হিসাবের ব্যাপার থাকতে পারে, বাট বলতে পারি যে আংশিকভাবে কাজ চালানোর জন্য অক্টোবর মাঝামাঝি সময় হয়তো আমরা ইনশাল্লাহ রেডি হয়ে যাব। এদিকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে পর্যটনের বিকাশ ও ভালো বাণিজ্যের আশা স্থানীয়দের। নিঃসন্দেহে বাংলাদেশের ইকোনমি এবং কক্সবাজারের যে লোকাল কালচার আছে সেগুলোকে পৃথিবীর কাছে তুলে ধরবে আর ইকোনমিক আরও বেশি ইমপ্রুভ করাবে, গ্রোথ বাড়াবে। বিভিন্ন সীমাবদ্ধতা আছে পর্যটনের, এটাও আমরা কাটায় উঠতে পারবো এবং আমি একজন কক্সবাজারের মানুষ হিসাবে সত্যি গর্বিত এটার ব্যাপারে এবং আমি চাই সরাসরি তাড়াতাড়ি এটা কার্যকর হোক। এই বিমানবন্দরে বোয়িং 777 এর মতো উড়োজাহাজও উড্ডয়ন ও অবতরণ করবে। ভৌগোলিক দিক থেকে দেশের গুরুত্বপূর্ণ এই জেলার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। বিশ্লেষকদের মতে আকাশপথে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের এটি হয়ে উঠবে একটি শক্তিশালী সেতুবন্ধন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। ঢাকা বরিশাল মহাসড়কে মাদারীপুরের ৪৭ কিলোমিটার অংশ যেন মরণ ফাঁদ। বিভিন্ন স্থানে ছোট বড় গর্তের কারণে ঝুঁকি নিয়ে চলতে হয় যাত্রী চালক ও পথচারীদের। এক মাসে ঘটেছে ছোট বড় 10টি দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণ স্থানে ইট বালু সুরকি দিয়ে মেরামতের চেষ্টা করলেও বৃষ্টিতে তা টিকছে না। টেকসই সংস্কারের বরাদ্দ চাওয়ার কথা জানিয়েছে সড়ক বিভাগ। ঢাকা বরিশাল মহাসড়কের বেশিরভাগ জায়গায় পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। এসব খানাখন্দ পেরিয়ে ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে যানবাহনকে। ফরিদপুরের ভাঙা থেকে মাদারীপুরের কালকিনি ভুরঘাটা পর্যন্ত ৪৭ কিলোমিটারের অংশের অবস্থা বেশি শোচনীয়। বেহাল সড়কে ধীরগতিতে গাড়ি চলায় বেশি সময় লাগা ও যানবাহনের ক্ষতি হচ্ছে। ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। এই ভাঙার কারণে আমার গাড়ির অনেক সমস্যা হয়, বা গাড়ির মাল সামানা সব ভাঙে, এটা লাগে জরিমানা দেওয়ান লাগে। খানাখন্দতে সব জায়গায় ভরা, রাস্তা যাত্রীর একটা দুর্ভোগ। ঢাকা ও বরিশাল বিভাগের 9 জেলার মানুষ মহাসড়কটি ব্যবহার করে। প্রতিদিন চলাচল করে ছোট বড় প্রায় 20,000 যানবাহন। টেকসই পরিকল্পনা ও অর্থ বরাদ্দের অভাবে জোড়াতালি দিয়েই চলছে সংস্কার কাজ। দৈনন্দিন জীবনে এই যে যাতায়াতের পথে আমরা খুবই হ্যারাসমেন্টের শিকার হই। প্রতিনিয়ত এই রোডে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেক প্রাণহানি হচ্ছে। তো যত দ্রুত সম্ভব এই রোডটা সংস্কার করা হোক। প্রাথমিকভাবে নিজস্ব অর্থায়নে ইট সুরকি ও বালু দিয়ে মহাসড়কে ঝুঁকিপূর্ণ স্থান মেরামত করা হচ্ছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। বৃষ্টির মধ্যে আমরা বেডস বালি এবং ইট দিয়ে আমরা রিপেয়ার করছি। আর বৃষ্টি যখন থাকছে না বা গর্তে যখন পানি জমা নাই তখন আমরা ডিপার্টমেন্টালি এগুলো আমরা গর্তগুলো পর্যায়ক্রমে আমরা ঠিক করছি। ঢাকা বরিশাল মহাসড়কে মাদারীপুর থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত অংশে এক মাসে ছোট বড় 10টি দুর্ঘটনা ঘটেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হিমাগার গেটে আলুর কেজি সর্বনিম্ন মূল্যে 22 টাকা নির্ধারণ করেছে সরকার। আলুর উৎপাদন খরচের সঙ্গে বিক্রয় মূল্যের সামঞ্জস্য আনতে এবং চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্যই এই সিদ্ধান্ত। বুধবার কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে সরকারি উদ্যোগে 50,000 টন আলু কিনে তা হিমাগারে সংরক্ষণ করে অক্টোবর-নভেম্বর বিক্রি করা হবে বলেও জানানো হয়। এর আগে আলুর সঠিক মূল্য নির্ধারণ ও কৃষকের ক্ষতি এড়াতে কৃষি বাণিজ্য সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ পর্যালোচনা করে সরকার হিমাগার গেটে আলুর এই দাম নির্ধারণ করে। এছাড়া সরকার আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।